দেখুন, আমরা কোনোভাবেই আশা করিনি যে আমরা এতগুলো ভোট পাবো বা মানুষ এভাবে আমরা একটা জিনিস শুধু বুঝতে পেরেছি যে মানুষের সমর্থন আমাদের সাথে আছে। তো এত রেকর্ড ভোটে জিতবো এটা কেউ তাদের জায়গা থেকে ভাবেনি। আর সেখান থেকে দাঁড়িয়ে একটাই মানুষ যে দুটি মানুষ এইটা ভেবেছিলেন সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ তারা সর্বদা একটাই কথা বলেছিলেন যে কর্মীদেরকে দলের প্রতি আস্থা রাখো এবং নিজেদের যে উন্নয়ন বাংলার যে উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছে তার প্রতি আস্থা রাখো, জনগণ নিশ্চয়ই ভোট দেবে। এবং কাউন্টিং এর আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সেনাপতি প্রতিটি কর্মীদের কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়ানোর জন্য ভিডিও কনফারেন্স দিয়ে বলেছিলেন যে বিশ্বাস রাখো, আমি এখনো বলছি তৃণমূল কংগ্রেস 30টার উপর সিট পাবে এবং কোনো অংশে 24টার বেশি সিট পাবে এবং কোনো অংশে সেটা 24-এর নিচে নামবে না, হয়তো 30-এ পারও হয়ে যেতে পারে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন যে যখন ভোটের বাক্স খুলবে তখন সেটা মিলিয়ে নিতে। তো আমরা সকলেই অবাক হয়েছিলাম যে আমাদের নেতা এত কনফিডেন্স কিভাবে, কিন্তু যখন সত্যি করে ভোট বাক্স খুললো মানে আমরা সকল কর্মীরা সত্যি অবাক হয়ে গেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্র্যাটেজি মানে আপনাদের নেতা যে সামনে থেকে দাঁড়িয়ে যিনি লিডারশিপ দিয়েছেন, এত সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করে ভোট করিয়েছেন যে তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে আমরা এতগুলো সিট পাবো এবং বাংলা তৃণমূল কংগ্রেস রেকর্ড ফলাফল করবে। তো সেদিক থেকে দেখতে গেলে দলীয় স্তরে উচ্চ নেতৃত্ব সেটা জানতেন যে তৃণমূল ভালো ফলাফল করবে, কিন্তু আমরা এত ভোটে জিতবো সেটা সত্যি করে ব্যক্তিগতভাবে বললো আমি এতটা ভাবিনি। কিন্তু 1,37,000 ভোটে কীর্তি আজাদ জিতেছেন, প্রায় 1.5 লক্ষের ওপরে ভোটে শর্মিলা সরকার জিতেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে অসিত মাল প্রায় 3 লক্ষ কাছাকাছি ভোটে জিতেছেন। এই এত ভোটে মানুষের আশীর্বাদ, এটা সত্যি করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ সকলেই যারা আছেন সাংসদ, বিধায়ক, তাদের এটা তারা বদ্ধপরিকর যে আগামী 5টা বছর তারা যেভাবে আমাদের মাথায় ওপর আশীর্বাদ রেখেছে সেভাবে যেন মাথা নিচু করে আমরা তাদের সেবা করতে পারি। যেভাবে আমরা প্রতিটি নিয়ত আমরা তাদের কাছে উন্নয়নকে পৌঁছে দিতে পারছি সেটা যেন কোনোভাবেই স্তব্ধ না হয়, সেটার দিকে যেন নজর রাখতে পারি। এটাই আমরা এখন আমাদের মূল চ্যালেঞ্জ নিজেদের কাছে। আর আমাদের জেলা সভাপতিকে পেয়ে কেমন কেমন মানুষ ওনার নেতৃত্বে কাজ চলছে? এটা তো আমি আজও বলছি যে আমাদের অভিভাবক মানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ম্যাজিক। ম্যাজিক এই কারণে ওনার 4টে লোকসভা দেখতে গেলে এবং 4টে লোকসভায় বর্ধমানে 16টি বিধানসভা। 16টি বিধানসভায় আপনি একটা বিধানসভা দেখাতে পারবেন না যেখানে আমরা হেরেছি। শুধু তাই নয়, প্রতিটি বিধানসভায় তাদের ভোট মার্জিন তারা বাড়িয়েছে, প্রতিটি বিধানসভা। এটা পূর্ব বর্ধমানের রেকর্ড। 1,37,000 ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে কীর্তি আজাদকে জেতানো, 1.5 লক্ষের ওপরে ভোটে 1,60,000 কাছাকাছি ভোটে শর্মিলা সরকারকে ভোটে জেতানো, তারপর মঙ্গলকোট, কেতুগ্রাম, আউসগ্রাম থেকে রেকর্ড সংখ্যক লিড দিয়ে অসিত মাল, যেখানে এক সময় বিধানসভায় যেখানে 1,300, 1,500, 2,000, 3,000, 4,000 লিড ছিল, সেই লিড 10,000, 20,000, 30,000 চলে গেছে। মূলত কি লক্ষ্মী ভান্ডারে মহিলা ভোট পড়েছে মনে করছেন বেশি? মহিলা ভোট তো অবশ্যই 11.6% যে মহিলা ভোটে সুইং ছিল সেটা অবশ্যই, এবং তার সাথে সাথে দক্ষ নেতৃত্ব, যিনি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এমন একটি মানুষ যে সমস্ত শাখা সংগঠনকে একটা সুতোর মাধ্যমে তিনি বেঁধে রেখেছেন এবং উনি এমন একটা মানুষ যে আমি যেমন ছাত্র পরিষদের সভাপতি হিসাবে যদি কিছু বলতে চাই ওনাকে মন খুলে কথা বলতে পারি। এই যে মানে মনেই হয় না যে মাদারের সভাপতি তিনি কিভাবে রিয়াক্ট করবেন, কি বলবেন, ভয় কাজ করে। কিন্তু আমি বিশ্বাস করুন, আমি এখনো পর্যন্ত 1 বছর 3 মাস আমার সভাপতি টার্ম হলো, কিন্তু আমি একদিনও এই সময় পাইনি যে যেটুকু কিছু বলতে গেছি যেটু শোনেনি বা কোনো সাহায্য করেনি। এরকম একটা সভাপতি পেয়েছে বলে আমরা মনে করি বর্ধমান জেলার প্রতিটি শাখা সংগঠন তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পেরেছে এবং তাদের কোনো বাধা বিপত্তি আসে না। এরকম একটা সভাপতি পেছনে যদি একটা বড় বটগাছ থাকে মাথার ওপর, তো আপনি কোনোদিন বৃষ্টিতে ভিজবেন না। তাই এটাতে আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে কাজ করা। প্রতিটা কর্মী জানতো যে এই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের দিক নির্দেশিকাগুলো দিচ্ছিলেন, নেত্রী যেমনভাবে আমাদেরকে চলতে বলছিলেন যে এই লড়াই যদি আমরা না লড়াই করতাম, মানুষকে যদি সঠিকটা না বোঝাতাম, হয়তো বাংলা তথা ভারতবর্ষের প্রতি একটা কিন্তু বিরাট মানে অন্ধকারের দিন এগিয়ে আসতো। এখন হয়তো নরেন্দ্র মোদী 241টা আসন নিয়ে এবং এনডিএ 93টা নিয়ে হয়তো তারা সরকার গড়েছে ঠিকই, কিন্তু আপনি দেখতে পাবেন যে 24 ঘন্টা হয়নি প্রতিটি রাজ্যকে তাদের প্রাপ্য টাকা কিন্তু ফেরত পাইছে। এই কথা কিন্তু আজ থেকে 4 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে 2024-এ যেদিন রেজাল্ট বেরোবে সেদিন মনে রাখবেন 24 ঘন্টা হবে না, তাই বাংলা কিন্তু নিজের বকেয়া টাকা চোখে আঙুল দেখিয়ে নিয়ে আসবে।
দিলীপ ঘোষ যে এখানকার বদন দুর্গাপুরে প্রার্থী হয়েছিল, কিন্তু আহ, কুকথা বা অনেক খারাপ কথাও বলেছে, বা সেই কারণে কি ভোটটা বেশি পড়েছে মনে করছেন? জবাব দিল মানুষ এই ভোটই, দিলীপ ঘোষ মুখ্য জবাব। তো দিলীপ ঘোষ কি বললো না বললো তাতে তো আর মানুষ ভোট দেবে না। এটা খুব প্র্যাকটিক্যাল কথা। আমি যদি বাজে বকি ভালো বকি সেটা একটা ফ্যাক্ট হতে পারে, একটা সাইড অফ ফেস হতে পারে, কিন্তু সেটা পুরোটা মুখ হবে সেটা তো হতে পারে না। মানুষকে উন্নয়ন পৌঁছেছে এবং দিলীপ ঘোষ এমন একটা প্রার্থী, আমার খুব দিলীপদার জন্য খুব দুঃখ প্রকাশ করছি আমি। কারণ ওনার মতো একটা প্রার্থীকে এইভাবে রাজনীতিক কবর দিয়ে দিল ভারতীয় জনতা পার্টি, তাদের দলকে, আমার তাদের কাছে সহানুভূতি। দিলীপদার যারা সতীর্থ আছে, যারা সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, তাদের কাছে আমার সহানুভূতি জানাই। কারণ দিলীপদার মতন নেতা এইভাবে চলে যাবে রাজনীতি থেকে, এটা আমরা কোনোদিন ভাবিনি। এখন দেখা যাক দিলীপ গ্রুপ অফ কোম্পানি না শুভেন্দু গ্রুপ অফ কোম্পানি, মাঝে মাঝে সৌমিত্র গ্রুপ অফ কোম্পানি, না ওইদিকে সুকান্ত গ্রুপ অফ কোম্পানি, কে বিজেপিটা চালাবে সেটাই এখন বড় প্রশ্ন। ওইদিকে আবার আমাদের কি নাম যেন, ওই আরেকজন আছে, অসীম সরকার। অসীম সরকার নয়, উনি আরেকজন আছে আমাদের মজুমদার সাহেব, উনিও এখন বিজেপি, শ্রমিক বাবু, উনিও নাকি শুনছি এখন বিজেপির সভাপতির দিকে এগিয়ে আছে। তো এই আর দুই এমএলও দেখছি নাম প্রকাশিত করছে, দুই এমএলও। হ্যাঁ, সেটা সরকারবাবু করেছেন দেখলাম। হ্যাঁ, কিন্তু কে যে চালাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো নিজেরাই বলছে এ চোর, ও বলছে ও চোর, এ বলছে নিশীথ পরমার নিজের দোষে হেরেছে। যে প্রার্থী হারছে জিততে হারতেই পারে, কিন্তু তার দল যদি তার পাশ থেকে সরে যায়, সেটা কি কোনোদিন হতে পারে নাকি? শেষমেশ মানুষের রায় জয় হলো আপনাদের নাকি? মানুষের রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের আস্থা ভরসা এবং তাদের অক্লান্ত পরিশ্রম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম, নেত্রীর অক্লান্ত পরিশ্রম, এবং তার সাথে সাথে প্রতিটি কর্মীকে যেভাবে তারা অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে এই নির্বাচনে কাজ করার জন্য, এটা তারই রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছি। আর একদিকে বদনাম পূর্বে বিজেপি প্রার্থী ছিল কবিয়াল অসীম সরকার, তিনিও গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মানুষকে কুকটা কত করে। বলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওদের আর হয়? ও ভোটের কাউন্টিং এর মধ্যে বলেছিল আমি হেরে যাচ্ছি, আমি এরকম ঘোষণা করেছিল। আমি তো বলেছিলাম যে দিলীপ ঘোষ বলুন, বিট অসীম সরকার, বিট দিলীপ ঘোষ, এনি অফ দেম, মানে যাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে একটা বড় সভা সমিতি করে দেখাতে বলুন। 3 মাস নির্বাচনের মধ্যে প্রায় 1 মাস 60 দিনের মতন তিনি পেয়েছেন, 52 দিন। সে 52 দিনে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ছাড়া একটা প্রোগ্রাম নিজেরা করতে পারেনি। ওনাদের যা কর্মী ছিল, নরেন্দ্র মোদীর সভা ওর থেকে বেশি আমাদের সাধারণ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জনসভা যাচ্ছে বেশি লোক। তো সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা জানতাম আমরা জিতবো, কিন্তু এত ভোটে জিতবো সত্যি মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। মানুষের কাছে আমরা প্রণাম এবং তাদের চরণে আমরা প্রণাম এবং নতমস্তকে প্রণাম জানাই। তারা যেভাবে আশীর্বাদ করেছে, আমরা 5টা বছর মানে এই আশীর্বাদের মানে সঠিক মর্যাদা দিয়ে কাজ করতে পারি, সেটাই এখন আমাদের কাছে নিজেদের বড় চ্যালেঞ্জ। প্রার্থীরা এলাকা এলাকায় গিয়ে বা নতুন যারা সাংসদ হবে তারা এলাকা এলাকায় জনসংযোগ করবে সেই আশা রাখছে। হ্যাঁ, সে তো অবশ্যই জনসংযোগ করবেন। অলরেডি কীর্তি আজাদ তো তিনটি বিষয় নিয়ে অলরেডি সরব হয়েছেন। একটা ডিবিসির যে বিষয়টা নিয়ে অনশন চলছে সেটা নিয়ে তিনি সরব হয়েছেন। আর রেলওয়ে, যে আমাদের রেলওয়ে ওভারব্রিজ তালিতে, এটা দীর্ঘদিনের সমস্যা, এটা কেউ করতে পারেনি। কেউ বলছে এগিয়েছে, কেউ বলছে পেপার, আজ পর্যন্ত ব্রিজ হয়নি, সেটা নিয়ে তিনি সরব হয়েছেন। তার সাথে সাথে সায়েন্স স্পোর্টস স্টেডিয়াম, যেটা নরেন্দ্র মোদী বারংবার এসে সভা করে করে পাঁচিল ভাঙতে ভাঙতে এখন এমন হয়েছে জমি হয়ে গেছে, আর কদিন পর মাঠটায় চাষ হবে এমন অবস্থা। খেলাধুলো তো উঠতে মানে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে, খেলাধুলো মাথায় উঠে দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কীর্তি আজাদ নিজে সেটা চেষ্টা করছেন রিভাইভ করার, ওখানে একটা স্টেডিয়াম কনস্ট্রাক্ট করার চিন্তা ভাবনা চলছে। অলরেডি প্ল্যান অফ অ্যাকশন, ওখানকার এমএলএ বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ত, তিনি ব্লক সভানেত্রী, তার সঙ্গে আলোচনা হয়েছে এবং এটা সাংগঠনিক স্তরে আলোচনার পর যেটা সভাপতির সঙ্গে আলোচনা হচ্ছে, সেভাবে সকল সবার সাথে সহমত নিয়ে সেটাই তিনি আগামী দিন এগোবেন। চিন্তাভাবনা আছে একটা বড় স্টেডিয়াম করার, রেলওয়ে ওভারব্রিজ যেখানে যেখানে দরকার সেগুলোকে কনস্ট্রাক্ট করতে হবে। কিছু কিছু জিনিস আছে সেগুলো উনি অলরেডি টেক আপ করেছেন, এখনো পর্যন্ত হয়তো তিনি 5 দিন শপথ এখনো নেননি, 5 দিন সাংসদ সবে নির্বাচিত হয়েছে, তার সাথে সাথে তিনি কাজ করছেন। তো আর যদি আমি সৌমিত্র সরকারের কথা বলি, তিনি তো একজন ডাক্তার, তিনি ভোটের মাঝখানেও পেশেন্ট দেখেছেন ও স্বাস্থ্য কেন্দ্র যাদের বেহাল সেগুলোকে তিনি পরিদর্শন করেছেন। হ্যাঁ। এবং শুধু তাই নয়, প্রতিটি রোগীকে নিজে চিকিৎসা করে সেবা দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেস মানুষের প্রতি দায়বদ্ধ, তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে। এই বিজেপি কে কি বললো, এই যে এখন দেখতে পাচ্ছেন না রোজ একটা করে ম্যাটিনি শো চলছে, এই পপকর্ন খান আর ম্যাটিনি শো আপনিও দেখুন, আমরাও দেখছি।